মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাখির যোগসূত্র সম্পর্কে আমরা প্রায় সকলেই ওয়াকিবহাল। 1905 সালের 16ই অক্টোবর ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরোধিতা করে রাখি বন্ধনকে একটা উৎসবে পরিণত করেছিলেন রবি ঠাকুর। তবে এই রাখি বন্ধনের সূত্রপাত কিন্তু পৌরাণিক যুগ থেকে। কখনো তার প্রধান চরিত্র হয়ে উঠেছেন শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদী, কখনো আবার রাখি বন্ধনের সঙ্গে জড়িয়ে গেছে দেবতা গণেশ এবং দেবী সন্তোষীর নাম। নমস্কার, আমি সুজয় নীল। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়ের আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের টিভির পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে। তাই আজকের এপিসোডের শুরুতেই আমি আপনাদের শোনাবো রাখি বন্ধনের কিছু বিখ্যাত পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনী মহাভারত থেকে। চেদিরাজ শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু তারপরেও শিশুপালের অপরাধ করা থামেনি। ক্রমাগত এই অনাচার দেখতে দেখতে একদিন শ্রীকৃষ্ণের সহ্যের সীমা পেরিয়ে গেল। তিনি সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরোচ্ছেদ অর্থাৎ মাথা কেটে দিলেন। আর তারপর সেই সুদর্শন চক্র নিজের হাতে ফিরিয়ে আনার সময় চক্রের আঘাতে কৃষ্ণের হাতের আঙুল গেল কেটে, ফলে অঝরে রক্ত ঝরতে শুরু করলো ক্ষতস্থান থেকে। সেই সময় শ্রীকৃষ্ণের সঙ্গে ছিলেন ওর প্রিয় সখী দ্রৌপদী। সখা মাধবের এমন অবস্থা দেখে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছেড়ে এক টুকরো কাপড় বেঁধে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের হাতে। আর তার প্রতিদানে দ্রৌপদীকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এর বহু বছর পর দুঃশাসন যখন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণে মেতে উঠেছিল, তখন নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে এবং দ্রৌপদীর সম্মান বাঁচাতে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন পার্থ সারথী। এ তো গেল মহাভারতের কথা। এইবার বলি বিষ্ণু পুরাণের কাহিনী। দৈত্যরাজা বলি ছিলেন শ্রীবিষ্ণুর পরম ভক্ত। বলি রাজার ডাকে সাড়া দিয়ে বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজপ্রাসাদে এসে থাকা শুরু করলেন শ্রী বিষ্ণু। কিন্তু এদিকে দীর্ঘদিন ধরে স্বামীর থেকে দূরে থাকতে থাকতে মহালক্ষ্মীর মন উতলা হয়ে উঠল। তাই স্বামীকে ফিরিয়ে আনার জন্য বলি রাজার রাজপ্রাসাদে সাধারণ এক সধবা নারীর ছদ্মবেশে হাজির হলেন মহালক্ষ্মী। আর দৈত্যরাজ বলিকে তিনি বললেন, আমার স্বামী নিরুদ্দেশ, যতদিন না আমার স্বামী ফিরে আসছেন ততদিন কি আপনি আমাকে আপনার রাজপ্রাসাদে একটু আশ্রয় দেবেন? ওই নারীর কাতর আর্জি শুনে বলি রাজার মন গলল। তিনি অজান্তেই মহালক্ষ্মীকে আশ্রয় দিলেন নিজের রাজপ্রাসাদে। আর তার কয়েক মাস বাদেই এলো শ্রাবণ পূর্ণিমা। সেদিন বলি রাজাকে নিজের দাদা পাঠিয়ে তার হাতে রাখি পরিয়ে দিলেন মহালক্ষ্মী। আপ্লুত বলি রাজা যখন জানতে চাইলেন এর বিনিময়ে ওই মহিলা কি উপহার চায়, তখনই মহালক্ষ্মী নিজের ছদ্মবেশ ছেড়ে বলি রাজার কাছে চেয়ে নিলেন নিজের স্বামী শ্রী বিষ্ণুকে। এইবার বলি রাজা যখন কথা দিয়েই ফেলেছেন, তখন তো আর সেই কথা ফেরাতে পারেন না। তাই তিনি মহালক্ষ্মীর কাছে ফিরিয়ে দিলেন শ্রী বিষ্ণুকে। আর একটা রাখির জোরেই নিজের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন মহালক্ষ্মী। এইবার যে গল্পটা বলবো তার প্রধান চরিত্র সিদ্ধিদাতা গণেশ এবং তার কন্যা দেবী সন্তোষী। রাখি পূর্ণিমার দিন যখন পার্বতীপুত্র গণেশের হাতে তার দুই সহোদরা রাখি পরিয়ে দিচ্ছিলেন, তখন তা দেখে দেবতা গণেশের দুই পুত্র শুভ আর লাভের ইচ্ছে জাগলো তারাও তাদের বোনের হাত থেকে রাখি পরবে। এবার সিদ্ধিদাতা গণেশের তো তখন কোনো কন্যা সন্তান ছিল না, কিন্তু পুত্রদের মনোবাসনা তো পূর্ণ করতেই হবে। তাই তিনি নিজের দিব্য শক্তির মাধ্যমে কন্যারূপে সৃষ্টি করলেন দেবী সন্তোষীকে। আর দেবী সন্তোষীর হাত থেকে রাখি পরে নিজেদের মনোবাসনা পূরণ করলেন সিদ্ধিদাতা গণেশের দুই পুত্র। এইবার একটু অন্য প্রসঙ্গে আসি। সম্প্রতি কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে উদ্বোধন হয়েছে দেশের প্রথম ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম শব্দলোক। এই মিউজিয়াম আজ আমাদের ঘুরিয়ে দেখাবে আরণ্য রায়। মা, মাম্মা, মাদার, আম্মি। লেখাপড়ার আগে, কথা বলা শেখার আগে সারা পৃথিবী জুড়ে একটা বাচ্চা ঠিক এভাবেই নিজের মাকে সম্বোধন করে কেন? আসলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের সব থেকে সহজ যে অংশ তা হলো ম আর অ। সেখান থেকেই জুড়ে তৈরি হয় এই একটা ছোট্ট শব্দ। এখন প্রশ্ন হলো, হঠাৎ শব্দে মেতে উঠলাম কেন? কারণ শহর কলকাতার বুকে নিঃশব্দে কিছুদিন আগে গড়ে উঠেছে শব্দের জাদুঘর। সেই মিউজিয়াম অফ ওয়ার্ডসে চলে এসেছি আজকে আমি, আর আজ আপনাদের সবাইকে ঘুরে দেখাবো শব্দের এক অজানা নতুন দুনিয়া।
সিন্ধু সভ্যতার ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে সেই ভীতি কাটিয়ে যদি আপনি খেলার ছলে পুরো জিনিসটা জেনে ফেলেন। তাই 8 থেকে 80-র জন্য তৈরি হয়েছে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমস। কিভাবে সৃষ্টি হলো ভাষা, কিভাবে তার বিবর্তন হলো, আজকে আমরা যে ভাষায় কথা বলি তা এলো কিভাবে। এটি হচ্ছে ঐতিহাসিক সেই বেলভিডিয়ার ভবন, যেটা কিনা আগে জাতীয় গ্রন্থাগারের মূল পাঠন কক্ষ ছিল। আজকে সেই বেলভিডিয়ার ভবন হয়ে গেছে শব্দের জাদুঘর। তো এই যে শব্দ বা শব্দের যে বিবর্তন, আমরা এই জাদুঘরের মাধ্যমে সেই বিবর্তনকে তুলে ধরেছি। ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটি একটি গুহা চিত্রর প্রদর্শনী এখানে দেখানো হয়েছে। দেখুন, যখন ভাষা আমরা কথা বলতে পারতাম না বা ভাষা সেভাবে আসেনি, তখন মানুষ কি করে নিজেদের মধ্যে কমিউনিকেট করত বা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন কিন্তু মানুষ কি করত, বিভিন্ন গুহা চিত্র বিভিন্ন তারা আঁকত। ভাব প্রকাশের একটা মাধ্যম কিন্তু এই গুহা চিত্র ছিল। শব্দের জাদুঘরে একটা মজার বিষয় হলো যে এখানে বিভিন্ন জায়গা থেকে অরিজিনাল আর্টিফ্যাক্টস সংগ্রহ করে রাখা রয়েছে। পিক্টোরিয়াল স্টোরি টেলিং কাকে বলে, সেই অজানা দুনিয়ায় এবার পাড়ি দেওয়া যাক। গল্প বলার জন্যে যে সবসময় কথা বলার প্রয়োজন হয় না, সেইটার প্রমাণ দিচ্ছে এই একটা ঘরের 4টে দেওয়াল। এইগুলো যদি আমরা দেখি, ভারতবর্ষের যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, এইগুলো যেন উঠে আসে আমাদের কাছে। এমন কি হলো যে ভারতবর্ষে একটা সময় গড়ে উঠল জনগ্রন্থাগার আন্দোলন? এইখানে আমরা ভারতবর্ষের যে জনগ্রন্থাগার আন্দোলন, তাকে সম্মান জানাতে এই গ্যালারিটি আমরা গড়ে তুলেছি। আমাদের 1874 সালে রামপুর রাজা লাইব্রেরি তৈরি হয়। তার থেকে কিভাবে 1836 যেখানে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি তৈরি হলো, এবং সেই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি 1903 সালে ইম্পেরিয়াল লাইব্রেরি হলো, এবং ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে ভারতবর্ষ যখন স্বাধীন হলো 1948 সালে জাতীয় গ্রন্থাগারে রূপান্তরিত হলো। এই যে একটা সুন্দর যাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আমরা দেখিয়েছি যে গ্রন্থাগার কি করে বিবর্তিত হয়েছে। আনন্দের ভাষা, রাগের ভাষা, অভিমানের ভাষা, প্রেমের ভাষা। সেই ভাষার অভিব্যক্তিতে কত শব্দই না আমরা ব্যবহার করি প্রতি মুহূর্তে। সেই অসংখ্য শব্দের পিছনে লুকিয়ে থাকা অজানা রোমাঞ্চকর ইতিহাস আপনাদেরকে আজকে ঘুরে দেখালাম জাতীয় গ্রন্থাগারের নতুন সংযোজন শব্দের জাদুঘরে। ইতিহাস সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো বিষয়ে জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে লিখে জানাতে পারেন। আর দেখতে থাকুন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। প্রতি বছর অগাস্ট মাসের 26 তারিখটায় সারা পৃথিবী জুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল ডগ ডে, অর্থাৎ বিশ্ব সারমেয় দিবস। আর এই বিশ্ব সারমেয় দিবস উপলক্ষেই আমি আজ আপনাদের হাচিকোর গল্প শোনাব। হাচিকো ছিল আকিতা ইনু প্রজাতির এক পুরুষ সারমেয়। 1924 সালে টোকিও ইউনিভার্সিটির অধ্যাপক এইজাবুরো উয়েনো তার এক ছাত্রের কাছ থেকে উপহার হিসেবে একটা ছোট্ট সোনালী বাদামি রঙের কুকুরছানা উপহার পেলেন। উয়েনো তার নাম রাখলেন হাচিকো। তারপর থেকে উয়েনোর আদর যত্নে বড় হতে থাকলো হাচিকোই। একটু বড় হওয়ার পর থেকেই প্রতিদিন সকালে উয়েনোর সঙ্গে টোকিওর শিবুয়া রেল স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো হাচিকো। উয়েনো যখন ট্রেনে চেপে তার কাজে চলে যেতেন, হাচিকো তখন ঘরে ফিরে আসতো। সন্ধ্যাবেলায় উয়েনো যখন আবার ট্রেনে চেপে ফিরে আসতেন, হাচিকো তখন শিবুয়া স্টেশনের টিকিট গেটের সামনে অপেক্ষা করত তার উয়েনোর জন্য। এভাবেই প্রায় বছর খানেক কাটল। কিন্তু 1925 সালের 21শে মে ক্লাসের লেকচার দেওয়ার সময় আচমকাই মারা গেলেন অধ্যাপক উয়েনো। এদিকে উয়েনোর অপেক্ষায় সেদিন টিকিট গেটের সামনে ঠায় বসে থাকলো বছর দেড়েকের ছোট্ট হাচিকো। এভাবেই একদিন কাটলো, দুদিন কাটলো, সপ্তাহ পেরোলো, বছর ঘুরলো, কিন্তু হাচিকো ওই টিকিট গেটের সামনে থেকে কোথাও নড়ল না। পাক্কা 9 বছর 9 মাস 15 দিন ওই স্টেশনের বাইরেই উয়েনোর জন্য অপেক্ষা করলো হাচিকো। অবশেষে 1935 সালের 8ই মার্চ 11 বছর বয়সে
শিবুয়া রেল স্টেশনের বাইরে রাস্তাতেই মারা গেল সে। ততদিনে হাচিকোর কথা গোটা জাপান জেনে গেছিল, তাই তার মৃত্যুতে পুরো জাপান শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল। এমনকি জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল হাচিকোর জন্য। হাচিকোর শেষ ঠিকানা হয় টোকিওর আওয়ায়ামা সিমেট্রিতে। এই জাবুরো উয়েনোর কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়। তবে মৃত্যুর আগেই বিখ্যাত হয়ে গেছিল হাচিকো। 1934 সালের এপ্রিল মাসে শিবুয়া রেল স্টেশনে হাচিকোর একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, যদিও সেটা বেশি দিন টেকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রোঞ্জের ভাস্কর্যটিকে গলিয়ে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়েছিল। কিন্তু 1948 সালের অগাস্ট মাসে আবারও হাচিকোর ওই ভাস্কর্য নির্মাণ করে জাপানের মানুষেরা। জানলে অবাক হবেন, হাচিকোর নিঃস্বার্থ ভালোবাসার এমন উজ্জ্বল দৃষ্টান্ত আজও জাপানের বিভিন্ন স্কুলের পাঠ্য বইতে বেশ শ্রদ্ধার সঙ্গে পড়ানো হয়। আর আজও হাচিকোর কথা বলতে গেলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় জাপানের মানুষের। আচ্ছা, ফ্রাইড রাইস রান্নার সবথেকে সহজ উপায় কি হতে পারে? দেখুন একটা মজার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তন্ময় ব্যানার্জির উপস্থাপনায়। আরে আয় 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 বাবা রে, হাতে ওটা কি লিয়ে আইছো বাবা? আমার লাগে কিছু লিয়ে আইছিলাই? পায়েস। হ্যাঁ, তুই আমার লাগে পায়েস নিয়ে আইছো? আরে আরে না না, এইটাই করে তোমার মা আমাকে পায়েস দিয়েছিল, ওই বাকিটাই ফেরত দিতে আইছি। তুই আমার লোভটা ধরে আমাকে ছেড়ে দিলি, মানে গাছে তুলে তুই মইটা কেড়ে নিলি বাবা রে। আমি ভেবেছিলাম একটু পায়েসটা খাবো, জিভে জল চলে আসছিল। তুই একটা জিনিস জানো না, তুই বাটিটা করে পায়েস নিয়ে গেলি, খালি বাটি ফেরত দিতে না, এটা তো জানা উচিত, কিছু অন্তত নিয়ে আসতে হচ্ছে। ও কাকু, খালি বাটি ফেরত দিতে নাই লাই, দাঁড়া 1 মিনিট। হ্যালো, বাটি ভর্তি করে দিয়েছি। তুই আমার সঙ্গে এরকম কেন করুস বল দেখিনি? সত্যি মানে যা তা করুস, আমার ভালো লাগে না। আমি একবার জল খাবো। কাকু রাগ করে না, বলছি বড় কাকা, নতুন ঠাকুমা, কাকিমা ওরা কোথায় গেছে? ঘরে নাই নাকি? না, ওরা নাই তো, জানো না নাকি? ওরা সবাই মামার ঘর গেছে 3 জন মিলে। এ বাবা, তাহলে তো তোমার দুপুর বেলায় রান্না হয়নি, তাহলে কি খেলে তুমি? দুপুরে খেলাম বলতে কালকে 2টা রুটি ছিল, আর কি করবো? আর তুই এই জল দিলি, তাহলে এটা খাই, আর কি খাবো? এ বাবা, তুমি একবার আমাকে বললে না, তা আমাদের ঘরে খেয়ে নিতে পারছে। না না রে, কি বলবো বলদিনি, ওটা অসুবিধার কিছু না। আর 2টা রুটি খেয়েছি, পেট ভরে গেছে তো, তোদিকে আবার কেন জ্বালাবো? ও দরকার নেই। না বলবে না, এবার কি 100 বার বলবে? আমি তোমার ভাইজি, তুমি আমার কাকা। তুমি যদি বলতে যে আজকে ধরো তোদের ঘরে 2টি খাবো, তো কি এমন মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত? তুই ওইরকম করিস না বাবা। আমি অন্য একদিন খাবো, তোদের ঘরে খাবো। আমি নিজের থেকে বলছি, আমি বলবো যে তোদের ঘরে খাবো। তুই তো মন খারাপ করিস না, তুই তো ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? তুই তো ব্যস্ত হবে না, একটা মানুষ দুপুর বেলায় 2টি রুটি খেয়ে থাকবে, এটা হতে পারে? দাঁড়া, আমাদের ঘর থেকে আমি এক্ষুনি নিয়ে আসছি। আর আনতেই তো হবে না, তুই এমন করুস না। কি হয়েছে আজকে তোদের ঘরে? স্যার, তুমি খেলে ভালো মন্দ কিছু করাই, সেরকম কিছু হয় না। আজকে আমাদের ফ্রাইড রাইস হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছু হয় না? ফ্রাইড রাইস হয়েছে? এইটা সেরকম কিছু নয় বাবা রে, বিরাট বড় লোক হয়ে গেছে নাকি? তুই যাবি আনতে? যা তাহলে লিয়া, একটু বেশি আনি না ভাই, আমি তো বেশি খেতে লাগে। ঠিক আছে, আমি অল্প করে এক্ষুনি নিয়ে আসছি। চলে আইছু বাবার, এতে এত বড় বাটিতে করে আনতে গেলি কেন কাপা? একটু কম করে আনতে হতো। সারা দেখ আমি জল নিয়ে বসে আছি, খাবো, একটু জল খেতে হতো। শুনো, মা আমাকে শিখিয়েছে পেটকে কোনোদিন ফাঁকি দিতে নাই। তা খাবে যখন একটুখানি পেট ভরে খাও। সেইটা ঠিক, দে 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 বেশি করে খাই তাহলে। আরে হালা বাবা রে, গরম না এলাই, ঠান্ডা হয়ে গেছে। কখন সকালে করেছে, ঠান্ডা তো হবে কি? ঠিক আছে, ঠান্ডা হোক আর যাই হোক, চামচ নিয়ে বসলে অমনি হাত দিয়ে খাবো। হাত দিয়ে খেলে এখন খিদার হচ্ছে মেয়ে। এইটা তোর ফ্রাইড রাইস, এইটা ফ্রাইড রাইস তোর। আমার জিভে জল এনে আমার খিদাটা বাড়িতে একটু ফ্রাইড রাইস খাবো আমি। হ্যাঁ, ফ্রাইড রাইস তো। রাইস মানে চাল, আর ফ্রাইড মানে ভাজা, আর চাল ভেজেই তো মুড়িটা হয়। তো ভুল তো কিছু বলিনি কাকু। খাও, একটু ফ্রাইড রাইস খেয়ে নাও। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। এইবার একটু জাতীয় ক্রীড়া দিবস নিয়ে কথা বলা যাক। প্রতি বছর অগাস্ট মাসের 29 তারিখ মেজর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে সারা ভারত জুড়ে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।
কিন্তু কেই ধ্যানচাঁদ? ভদ্রলোককে আজও সারা পৃথিবী হকির জাদুকর নামে চেনে। 1905 সালের 29শে অগস্ট উত্তরপ্রদেশের এলাহাবাদ মানে বর্তমান প্রয়াগরাজে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ধ্যানচাঁদ। ছোটবেলায় অবশ্য তার নাম ছিল ধ্যান সিং, কিন্তু বড় হয়ে রাতের অন্ধকারে শুধুমাত্র চাঁদের আলোতে তিনি হকি প্র্যাকটিস করতেন বলে সহকর্মীরা তাকে চাঁদ বলে ডাকা শুরু করে। কিশোর বয়সে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ধ্যানচাঁদ, আর সেই সময়ই হকি খেলায় তার অসাধারণ দক্ষতা প্রকাশ পায়। হকির বলকে যেন জাদু কাঠি দিয়ে নিয়ন্ত্রণ করতেন তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়রা অবধি তাকে অবাক হয়ে দেখত। 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে ভারতবর্ষকে প্রথমবারের মতো স্বর্ণপদক জেতান ধ্যানচাঁদ। 1932 সালে লস এঞ্জেলস অলিম্পিকেও ভারতবর্ষকে সোনা জেতানোর ধারা অব্যাহত রাখেন তিনি। কিন্তু 1936 সালে বার্লিন অলিম্পিকের ফাইনালে তার পারফরমেন্স গোটা বিশ্বকে চমকে দেয়। সেই বছর ফাইনালে জার্মানির বিরুদ্ধে জার্মানির ঘরের মাঠেই খেলতে নেমেছিল ভারতবর্ষ। ওই ফাইনাল ম্যাচে জার্মানিকে 8-1 গোলে হারায় ভারত, যার মধ্যে একাই 3টে গোল করেন ধ্যানচাঁদ। ওই ম্যাচে জার্মান গোলকিপারের সঙ্গে সংঘর্ষে ধ্যানচাঁদের একটা দাঁত ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে খেলার দ্বিতীয়ার্ধে খালি পায়ে খেলা শুরু করেন ধ্যানচাঁদ। ওই ম্যাচের শেষে জার্মানি কুখ্যাত শাসক হিটলার নিজে এসে ধ্যানচাঁদকে একটা আশ্চর্যজনক প্রস্তাব দেন। কি ছিল সেই প্রস্তাব? হিটলার ধ্যানচাঁদকে বলেন, আমি আপনাকে জার্মান সেনাবাহিনীতে উচ্চ পদের চাকরি এবং জার্মানির নাগরিকত্ব দিতে চাই, বিনিময়ে আপনাকে জার্মানির হয়ে হকি খেলতে হবে। এর উত্তরে ধ্যানচাঁদ হিটলারকে বলেন, আমি একজন ভারতীয়, আর আমি আজীবন আমার দেশের হয়েই হকি খেলতে চাই, কারণ আমার দেশই আমার সবচেয়ে বড় গর্ব। হ্যাঁ, ঠিক এমনই দেশভক্ত ছিলেন মেজর ধ্যানচাঁদ। 1979 সালের 3রা ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। 2021 সালে এই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটিকে সম্মান জানিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নাম রাখা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পুজোর আর বাকি মাত্র কটা দিন। পুজো সাহিত্য নতুন যুগের কাছে কতটা জনপ্রিয়, কি ভাবছেন এখনকার প্রকাশক লেখক, তা শুনবেন তন্ময় রায়চৌধুরী। আর আপনাদের সঙ্গে খেলবে শব্দবাজি। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা বেরোতে চাই, কারণ সোশ্যাল মিডিয়ার বাইরে তো আসল পড়াশোনা রয়েছে, ইউনিভার্সিটি যা বলি সেখানেই রয়েছে। আর সেখানেই রয়েছে পুজো এবং পুজোর সঙ্গে জুড়ে থাকা পূজা বার্ষিকী, নাকি এখন কয়েক বছর ধরে শুরু হয়েছে পুজো বার্ষিকী বলা। কোনটাকে আমরা নেব? আর পুজোর সাহিত্যই বা কীরকম ছিল ছোটবেলায় আর এখনকার এই বড়বেলায়? আলোচনা জানা রয়েছেন, তাদের সঙ্গে একটু আলাপটা করিয়ে দিই। এই আমার বাঁ দিকে রয়েছেন সাহিত্যিক এবং একসময়ের পাঠক, এখনো পাঠক, রাজা ভট্টাচার্য, এবং রয়েছেন দেশ পাবলিশিং এর কর্ণধারী, আমি পরিচয় দিতে চাইব, শুভঙ্কর দে, অত্যন্ত পরিচিত অপুদা নামে। রাজাদা, লেখক, প্রধান সত্তা তোমার, কিন্তু ছোটবেলার পাঠক তুমি, পূজাবার্ষিকীর পাঠক, এখন লিখছো পূজাবার্ষিকীর জন্য। দুটো মিলিয়ে তোমার অভিজ্ঞতা শুনতে চাই। পুজোর চাপ, পাঠকত্ব কখনো শেষ হয় না। ছোটবেলার পাঠক এখন লেখক এরকম হতে পারে না। একজন লেখক বাধ্যতামূলকভাবে একেবারে প্রথমে পাঠক, প্রচুর পরে অল্প লেখে। আমরা অল্প লেখাটা অতটা নিয়ন্ত্রণে রাখতে পারছি না আজকাল, আর একটাই কারণে, সেটা হচ্ছে পুজো সংখ্যা অনেক বেড়েছে। আগের চাইতে অনেক বেশি বই বেরোচ্ছে, ম্যাগাজিন বেরোচ্ছে, এবং সেটা আমি নির্দ্বিধায় সমর্থন করি। সংখ্যায় বাড়লেই তা সবসময় ভিড়ের মধ্যে মাঝারি হয়ে যায় না, ওটা বাজে কথা। যত বেশি লোক এই শিল্পের সঙ্গে জড়িত থাকেন তত মঙ্গল। হ্যাঁ, অবশ্যই আমাদের এত লিখতে একটু অস্বস্তি তো হয়ই, মিথ্যে কথা নয় সেটা, কিন্তু সৃষ্টির আনন্দ তাতে এতটুকু খর্ব হয় না, উনো হয় না। আমরা আজও সমানভাবে এনজয় করি। তবে কি, ওই যে যত মানুষের বয়স বাড়ে ততই তার শৈশব স্মৃতি আরো মধুর লাগে, যত দূরত্বটা বাড়ে আরো মাধুর্যটা বাড়ে। ফলে ছেলেবেলার আনন্দমেলার শুকতারা, কিশোর ভারতীর পুজো সংখ্যা, বাড়িতে আসা, অতগুলো এক মুঠো ভাই বোন একসঙ্গে শেয়ার করা, মাথায় মাথা ঠেকিয়ে একই বই 3 জনে মিলে পড়া, কারণ দ্বিতীয় বইটা তো আর দেওয়া হবে না কখনোই, একটাই থাকবে বই, এবং আমরা অতজন শেয়ার করব। আজকের একক পাঠে সেই মজা আছে বলে তো মনে হয় না, কারণ এখন সত্যি সত্যি আমরা তুলনামূলকভাবে অনেক একা হয়ে গিয়েছি। যাই হোক, তাতে কিছু আসে যায় না, পুজোর আনন্দ একই আছে। আমরা লিখি, পড়ি, এই ধারাবাহিকতাটা বজায় থাকলেই মনে হয় বাঙালি থেকে যাবে। তুমি প্রকাশক সম্পাদক হিসেবে এটা কি মনে করো যে এই প্রশ্ন বহুবার আলোচিত হয়েছে, যে এতগুলো পুজো সংখ্যার চাপে লেখার মান ক্রমশ নিচের দিকে যাচ্ছে, বা কিছু একটা ভালো নয়, খারাপই হচ্ছে হয়তো? দেখো, এ তো সুমনের গানই আছে, হ্যাঁ, যে লেখকেরা লেখে, প্রকাশক ছাপে,
সাহিত্য মরে পুজো সংখ্যার চাপে। এটা ঠিক নয়, কেননা আগেও যেরকমভাবে বেরোতো সমস্ত লেখাগুলো তো আমরা সেই জায়গা থেকেই পেয়েছি, সেই পুজো সংখ্যা থেকেই পেয়েছি। একের পর এক লেখা, সমরেশ বসু থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, কাকে পাইনি, প্রফুল্ল রায়, তো এদের প্রত্যেকের লেখা কিন্তু আমরা ওই জায়গা থেকেই পাচ্ছি, পুজো সংখ্যা থেকেই পাচ্ছি, এবং সেটা বিভিন্ন পুজো সংখ্যা থেকে। এমনকি যে পত্রিকা বাড়িতে আনা যেত না, মানে সেই সময় যেহেতু সিনেমার পত্রিকা ছিল, ঘরোয়া বা উল্টো রথ, হ্যাঁ, এই যে পত্রিকাগুলো, এই পত্রিকায় যারা লিখতেন তাদের লেখা এখন মানে সবাই খুঁজে বেড়াচ্ছেন সময়ের দলিল হিসেবে। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে অপরূপ বলে একটা পত্রিকা বেরিয়েছিল, অপরূপা। এই পত্রিকাটা সম্পাদনা করেছিলেন রবি বসু। সেখানে বিজ্ঞাপন বেরিয়েছিল যে সমরেশ বসু একটি উপন্যাস লিখবেন। তো সমরেশ বসু ওই উপন্যাসটি না দিয়ে উনি পুরী বেড়াতে চলে গেছেন। এদিকে ছাপা 20 পাতা বাদ দিয়ে বাকি পুরো পাতাগুলো ছাপা হয়ে আছে, ওই 20 পাতা বাদ আছে। তো উনি গেছেন পূর্ণেন্দু পত্রীর কাছে যে দেখুন এরকম একটা বিপদে পড়েছি, আমাকে এখান থেকে বাঁচান। তো পূর্ণেন্দু বললেন আচ্ছা আমি দেখছি, বলে এটা পূর্ণেন্দু পত্রীর লেখার মধ্যে আছে। এবং তিনি বিভিন্ন লেখকের বাড়িতে বাড়িতে গেছেন যে তার কোনো অপ্রকাশিত কিছু লেখা আছে কিনা, যেটা এই পত্রিকায় ওই 20 পাতার মধ্যে ছাপা যেতে পারে। তো সেরকমভাবে একেবারেই নিরাশ হয়ে গেছেন যে কারোর কাছে সেরকমভাবে কোনো লেখা পাওয়া যায়নি। তখন পূর্ণেন্দু পত্রী বললেন ঠিক আছে আমি দেখছি, আমি একটা লেখা লিখব, কোনো লেখকের নাম লেখা থাকবে না, নিচে লেখা থাকবে জনৈক এক পাঠক যিনি সমরেশ বসুর ভীষণ ভক্ত, তিনি একটি লেখা আমাদের দপ্তরে দিয়ে গেছেন। তিনি সমরেশ বসুর লেখা পড়েছেন, বিভিন্ন বই থেকে তিনি ওই তার পছন্দের কোডগুলোকে তিনি রেখেছেন, এইরকমভাবে লেখাটাকে তৈরি করেছেন, কিন্তু তিনি সমরেশ বসুর কে কোনোদিন দেখেননি। তো এটা বিজ্ঞাপন বেরিয়েছে, বিজ্ঞাপন বেরোতে সমরেশ বসু ভীষণ রেগে গেছেন এবং বুঝে গেছেন যে এই যে কাণ্ডটি করেছেন তিনি পূর্ণেন্দু পত্রী ছাড়া আর কেউ না। পূর্ণেন্দু পত্রী তারপর একটা জায়গায় ওনারা যেখানে আড্ডা দিতেন সেখানে গিয়ে একদম সমরেশ বসুর কাছে বসে বলেছেন আপনি রাগ করবেন না, আপনি আগে লেখাটা পড়ুন, পড়ে আপনার যদি মনে হয় যে কোথাও আপনাকে আমি আপনার সম্মানহানি করেছি তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তো সমরেশ বসু সেই লেখাটি পড়েন এবং যে রাগ ছিল সেটা গলে জল হয়ে যায়। অনন্য নজির বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এই যে জিনিসটা, এই উপন্যাসটা এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, উপন্যাসটা খোঁজ করছি, চেষ্টা করছি জোগাড় করার, এরকম আর কি। যে সংখ্যা কত রকম একেবারেই। তোমার ক্ষেত্রে এবছর পুজোর ব্যাংক ব্যালেন্স কতগুলো সংখ্যায় তুমি লিখেছো? এবার আমি যদি বলি যে মনে নেই তাহলে বলবো অগুন্তি, কিন্তু ব্যাপারটা সত্যি তাই, অতটা খেয়াল নেই। শুকতারার ধারা মানে ওটা তো প্রায় প্রত্যেক বছর যেহেতু একটা করে বেরোয় প্রায় ধারাবাহিকের মতো মন হয়ে যায়, ওটাতে অ্যাডভেঞ্চার। ওটা এখন ওই রাজিকা ফোনটা করে শুরু করো এবার, সময় কিন্তু হয়ে এলো। অন্তরীপে আছে আবার লবকুশ, পিওর গোয়েন্দা গল্প কিন্তু তার আবহটা পৌরাণিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতে প্রচুর লিখলে প্রচুর পূজাবার্ষিকী ফ্রি পাওয়া যায়, ফলে সেগুলো পড়া হয়, ওটাই ব্যাংক ব্যালেন্স। পুজোর শপিং বা ভুল করে যখন লোকে মার্কেটিং করতে যায় 2 হাত ভর্তি নাকি জিনিসপত্র থাকে, আমারও রয়েছে 2 হাত ভর্তি 2টো পূজা বার্ষিকী। আচ্ছা, পূজা বার্ষিকী বলবো না পুজো বার্ষিকী? দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পুজো মণ্ডপ বা পাড়ার পুজো বলা যেতে পারে, তারা বছর 2 ধরে পুজো বার্ষিকী বের করতে শুরু করেছিল। আমি খেয়াল করলাম বানানটা পয়রসু বর্গীয় জয় ওকার, বার্ষিকী রয়েছে। পুজোর সময় প্রচুর এরকম পূজা বার্ষিকী বেরোয়, 2টো মাত্র আমার হাতে রয়েছে। কিন্তু আপনার হাতে কি রয়েছে? এই যে এতক্ষণ ধরে আপনি পূজা বার্ষিকী নিয়ে আড্ডাটা শুনলেন, আপনার কি মনে হচ্ছে পূজা বার্ষিকী পাননি বলে একটুখানি খালি খালি ভাব রয়েছে? তাহলে এমন একটা খেলা যাক যার মধ্যে একটুখানি ফাঁক রয়েছে। খেলার নাম খাবলি। কোনো শব্দের বিশেষ কিছু জায়গা থেকে আমি অক্ষর খাবলে খেয়ে নিয়েছি। তাহলে পরপর এই উদাহরণ দেখে বুঝে নিন যে খেলাটা কিরকম। আর 3টে পরপর এরকম শব্দ আমি আপনাকে দিচ্ছি।
আপনাকে 3টে শব্দ চিনতে হবে আর উত্তর পাঠাতে হবে ইমেলের মাধ্যমে। গত সপ্তাহে যারা উত্তর পাঠিয়েছেন তাদের কথা পড়ে শোনাই। ডক্টর অভয় সামন্ত পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, প্রিয় বাংলা ভাষা প্রেমী, বাংলা ভাষা ছিল, আছে এবং অবশ্যই থাকবে। বিশ্বের দরবার থেকে মধুরতম ভাষার স্বীকৃতি পেয়েছি। সে যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ আমাদের অহংকার। আমাদের উদারতা এখানে যে আমরা সব ভাষা থেকে তাদের ভাষাকে আপন করে নিতে জানি। হুতম, টেকচাঁদ, রবীন্দ্রনাথ, নজরুল পেরিয়ে আমাদের পথ চলা চিরকালীন। আমরা যাবার সময় বলি আসি, হাঁড়িতে চাল না থাকলে বলি চাল বাড়ন্ত। আমরি বাংলা ভাষা আমাদের প্রাণের আরাম। আরও একটা মতামত লিখে পাঠিয়েছেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়, থাকেন বরানগর, কলকাতায়। জীবন্ত ভাষা বহমান নদীর মতো, তার গতিপথে দুপাশে জলের ধারা মিশে আরও বেশি স্রোতস্বিনী করে তোলে। দিনে দিনে আমরা নব যৌবনা নদীকে পাই। সেভাবেই নতুন শব্দের ব্যবহারে, নতুন বাগধারায় ভাষা কালক্রমে আরও বর্ণময় হয়ে ওঠে। যতকাণ্ড সোশ্যাল মিডিয়া প্রত্যেক সপ্তাহে নতুন পর্বে পুজো হোক, সারা জীবনে বাংলা বাঙালিয়ানা সারা বছর ধরেই বাংলা শব্দের গল্পগুলো আপনাকে শোনাই এই শব্দবাজি বিভাগে। সামনের পর্বে আবার দেখা হচ্ছে। এই দেখেছেন, গল্প করতে করতে সময় যে কখন ফুরিয়ে এসেছে সেটা খেয়ালই করিনি। তা কেমন লাগলো আজকের আমাদের এপিসোড, সেটা কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন আমাদের। আগামী সপ্তাহে মানে সেপ্টেম্বর মাসে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ার আরও একটা নতুন এপিসোড নিয়ে। চেষ্টা করব সেই এপিসোডেও এমন অজানা কিছু গল্প তুলে ধরতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।